হ্যালো বন্ধুরা, ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয় রসায়ন অধ্যায় 2 আলোচ্য বিষয় আমার গুণগত রসায়নের উপর ক্লাস নিব। এখন শুনো, আমি দেখো লিখছি যে রসায়ন, আর আলোচ্য বিষয় লিখছি যে গুণগত রসায়ন। ওকে, তাহলে গুণগত রসায়ন এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে প্রথমে কোশ্চেন আসে, গুণগত রসায়নটা কি? প্রথম কোশ্চেন আমার যে হচ্ছে গুণগত রসায়ন কি, এটা নিয়ে আমরা ডিটেলস যেহেতু আলোচনা করব, তাহলে শুরুতেই আমরা জানবো যে গুণগত শব্দের অর্থ কি, রসায়ন এর শব্দের অর্থ কি, এবং কিভাবে আসলো, কেমন করে আসলো। ঠিক আছে? এই তাহলে প্রথমে দেখো রসায়ন। এই রসায়ন, এখানে মেন ওয়ার্ড হচ্ছে রসায়ন। দেখো এই রসায়নটা আসলে কিভাবে। রসায়ন পড়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে বিজ্ঞান সম্বন্ধে জানতে হবে। এই বিজ্ঞানের একটি অন্যতম শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানী। এই প্রাকৃতিক বিজ্ঞানের অসংখ্য শাখা আছে, তার মধ্যে রসায়ন একটি অন্যতম শাখা। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে দেখো প্রথমে আসে যে বিজ্ঞান, তারপরে প্রাকৃতিক বিজ্ঞান, তারপরে অসংখ্য শাখা আছে, তার মধ্যে রসায়ন একটি অন্যতম শাখা। তাহলে বিজ্ঞানটা কি? পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান, তাকে বলা হয় বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞান কি? যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং ব্যাখ্যা করা এবং ভবিষ্যদ্বাণী করাই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। আর রসায়নটা কি? এই রসায়ন নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, এর ডেফিনেশনটা আমি লিখে দিব। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে রসায়ন। তাহলে আমরা এখন রসায়নে ঢুকে গেছি। এই রসায়নের এখন ডেফিনেশন লিখে দিব। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে রসায়ন। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে রসায়ন। ওকে, এখন আসি, যেহেতু আমার এই চ্যাপ্টারের নাম ছিল গুণগত রসায়ন, তাহলে গুণগত শব্দটা আসলো কিভাবে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ওকে, আসলে বিশ্লেষণ বা ইংলিশে বলা হয় অ্যানালাইসিস দুই প্রকার, একটা হচ্ছে গুণগত আর একটা হচ্ছে পরিমাণগত। গুণগত বিশ্লেষণ আর পরিমাণগত। তাহলে এ পেয়ে গেছো তোমরা গুণগত বিশ্লেষণ থেকে গুণগত রসায়ন আসবে। তাহলে গুণগত বিশ্লেষণটা কি? কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করা, সেটা হচ্ছে তোমার হচ্ছে গুণগত রসায়ন। আর কোনো পদার্থে কি পরিমাণ আছে, কেমন করে আছে, সেটা হচ্ছে তোমার পরিমাণগত রসায়ন। ঠিক আছে? তাহলে কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করাই হচ্ছে কি? গুণগত বিশ্লেষণ। ঠিক আছে? আর পরিমাণগত রসায়ন কি? পরিমাণগত রসায়ন তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা থার্ড চ্যাপ্টারে। আর গুণগত বিশ্লেষণ থেকে গুণগত রসায়ন আসবে, সেটা আমি হচ্ছে ফার্স্ট ইয়ারের আজকে পড়াচ্ছি। ফার্স্ট ইয়ারের এটা সেকেন্ড চ্যাপ্টার।
আর পরিমাণগত বিশ্লেষণ, পরিমাণগত রসায়ন, সেটা তোমরা হচ্ছে সেকেন্ড পেপারে 3rd চ্যাপ্টারে পাবে, সেখানে আলোচনা করা হবে। সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না। জাস্ট শুধু এটুকু মনে রাখবা, পরিমাণগত রসায়ন মানে হচ্ছে কোনো পদার্থে কি পরিমাণ আছে, কোন কোন উপাদান কি পরিমাণ আছে, সেটাকে বলা হয় পরিমাণগত রসায়ন। আর গুণগত বিশ্লেষণটা কি, কোনো পদার্থকে এবং বিভিন্ন ধর্মকে শনাক্ত করাই হচ্ছে তোমার গুণগত রসায়ন। যেমন লেবু নিলাম, এই লেবুর রস, ঠিক আছে, এই কত 100 মিলিলিটার। ওকে, তাহলে এইখানে 100 মিলিলিটার, এই 100 মিলিলিটারের মধ্যে কি কি আছে? লেবুর রসের মধ্যে মনে করো সাইট্রিক অ্যাসিড আছে, পানি আছে, আদার্স অনেক কিছুই আছে। এই যে জাস্ট জানলাম, সেটাই হচ্ছে গুণগত বিশ্লেষণ। মনে করো এই 100 মিলিলিটার লেবুর রসের মধ্যে কি কি আছে? সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড, পানি তো আছেই, আর ইটিসি, ঠিক আছে। এই জাস্ট জানা, এটাই হচ্ছে গুণগত রসায়ন। কিন্তু সাকসেনিক অ্যাসিড 100 মিলিলিটার লেবুর রসের মধ্যে মনে করো 5 মিলিলিটার পাওয়া যাবে, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এই যে সাইট্রিক অ্যাসিড কত পরিমাণে আছে, 5 মিলিমিটার, এটা হচ্ছে পরিমাণগত রসায়ন। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে পরিমাণগত আর পরিমাণগত বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে গুণগত বিশ্লেষণ, রসায়নের যে শাখায় গুণগত বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে গুণগত রসায়ন। আসলে গুণগত বিশ্লেষণ আগে বুঝতে হবে, তারপর গুণগত রসায়ন, ঠিক আছে। এই নামে তোমার এই চ্যাপ্টারের নাম ছিল গুণগত রসায়ন, সেটা আমি সার্থকতা দেখানোর চেষ্টা করছি। ওকে, এখন আমরা এটা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে। আসলে কেমিস্ট্রি পড়তে আসলেই রসায়নের শুরুর দিকেই মনে করো পদার্থের গঠন নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিছে, বিভিন্ন সায়েন্টিস্ট, সেগুলো আমি একটু করে দেখাবো। পদার্থের গঠনের ভিত্তিতে প্রাথমিক ধারণা, ঠিক আছে, পদার্থের গঠনের ভিত্তিতে প্রাথমিক ধারণা আর কি, প্রাথমিক ধারণা। আসলে প্রাচীন গ্রিসের লুসিপাস ও ডেমোক্রিটাস এই সায়েন্টিস্ট লুসিপাস ও ডেমোক্রিটাস, অ্যাকচুয়ালি এরা কিন্তু টিচার, লুসিপাস ছিল টিচার, ডেমোক্রিটাস ছিল ছাত্র। এটা প্রায় আজ থেকে 2500 বছর পূর্বে, বা খ্রিস্টপূর্ব 460, ঠিক আছে। তাহলে এই লুসিপাস ও ডেমোক্রিটাস আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে, ঠিক আছে। 2500 বছর পূর্বে লুসিপাস ও ডেমোক্রিটাস একটি তত্ত্ব দেয় যে পরমাণু অবিভাজ্য কণিকা দ্বারা গঠিত। পরমাণু, এরা কি তত্ত্ব দেয়? পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র, হ্যাঁ, পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, কণা দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে লুসিপাস স্যারের স্টুডেন্ট ছিল ডেমোক্রিটাস এবং লুসিপাস দুইজনে এই তত্ত্বটা দেয় পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, ঠিক আছে, কণা দ্বারা গঠিত। ওকে, এখন এই ডেমোক্রিটাস স্যার বলছিল এটার নাম দেয় অ্যাটোমা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, সেগুলোর নাম দিয়েছিল অ্যাটোমা। এই শব্দটা আসছে দুইটি গ্রিক শব্দ থেকে, যেখানে
এ মানে হচ্ছে নট, ঠিক আছে, আর টেমিন মানে হচ্ছে টেমিন, ঠিক আছে, টু কাট, ঠিক আছে। এই অ্যাটোমা শব্দটা আসছে দুটি গ্রিক শব্দ থেকে, যেখানে এ হচ্ছে নট আর টেমিন মানে এ এবং টেমিন শব্দ থেকে আমরা এই ডেমোক্রিটাস শব্দটা নিয়ে আসে অ্যাটোমা, যেখানে এ অর্থ হচ্ছে নট আর টেমিন শব্দটা হচ্ছে টু কাট। ওকে, এই তাহলে ডেমোক্রিটাসের শেষ এটা। তার 100 বছর পরে ডেমোক্রিটাসের এই 100 বছর পরে, 100 বছর পরে, আচ্ছা, অ্যারিস্টটল একটি তত্ত্ব দেয়, অ্যারিস্টটল, যে পরমাণু অ্যাকচুয়ালি বা যেগুলো হচ্ছে বলছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা অবিভাজ্য কণা দ্বারা গঠিত, তিনি কিন্তু এটা বিরোধিতা করে এবং বলে এগুলো বিভাজ্য, ঠিক আছে। অ্যারিস্টটল বলে পদার্থ অবিভাজ্য কণিকার সমষ্টি নয়, পদার্থ অবিভাজ্য কণিকার সমষ্টি নয়, পদার্থ অবিভাজ্য কণার সমষ্টি নয়, ঠিক আছে। এই তত্ত্বটা প্রায় 2000 বছর টিকেছিল। এই অ্যারিস্টটলের কথাবার্তা প্রায় 2000, ঠিক আছে, বছর টিকেছিল, প্রায় 2000 বছর টিকেছিল এটা। হ্যাঁ, আবার এ আসলো হচ্ছে আমাদের পদার্থের জনক বলা হয় স্যার আইজ্যাক নিউটনকে। স্যার আইজ্যাক নিউটন আসে, আবার তিনি হচ্ছে ডেমোক্রিটাসের তত্ত্বটাকে আবার সুপ্রতিষ্ঠিত করেন, ফলে অ্যারিস্টটলের তত্ত্বটি বাদ পড়ে যায়। এইভাবে আবার ডাল্টন আসে, ঠিক আছে, ডাল্টনেও আবার বলে পরমাণু অবিভাজ্য কণিকা দ্বারা গঠিত, ঠিক আছে। কিন্তু অ্যারিস্টটলের কিন্তু ধামাচাপা পড়েই থাকে, কিন্তু অ্যারিস্টটলেরটা আবার পুনরায় সুপ্রতিষ্ঠিত করে হচ্ছে রাদারফোর্ড 1911 সালে। তিনি দেখেন আলফা কণার বিচ্ছুরণের মাধ্যমে দেখা যায় যে হচ্ছে পরমাণু বিভাজ্য, ঠিক আছে। তো এটাকে আমি আরো ছক আকারে উপস্থাপন করব, ঠিক আছে। তো সহজভাবে সবার বোঝার জন্য আমি সহজভাবে উপস্থাপন করব। ওকে, ডেমো লুসিপাস সপক্ষে ছিল কে, তাহলে তোমাদের সুবিধা হবে। সপক্ষে ছিল মনে করো ভারতের আচার্য কনাথ, তারপর ছিল তোমার হচ্ছে স্যার আইজ্যাক নিউটন স্যার, তারপর ছিল তোমার জন ডাল্টন, এই। আর প্রথম বিপক্ষে সপক্ষে কিন্তু অনেকেই ছিল, স্যার আইজ্যাক নিউটন ছিল, আচার্য কনাথ ছিল, জন ডাল্টন ছিল, আর লুসিপাস আর ডেমোক্রিটাস তো ছিলই, কিন্তু বিপক্ষে ছিল প্রথম অ্যারিস্টটল। তারপরে আসলো এই প্রতিষ্ঠিত করলো অ্যারিস্টটলের সপক্ষে ছিল রাদারফোর্ড, ঠিক আছে, 1911 সালে। এই ছিল প্রাথমিক ধারণাটা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এটা ছক আকারে রাখবা, তাহলে সুবিধা হবে। আমি পড়াচ্ছি হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখবা যে মূল কণিকা আছে, যে মূল কণিকা অ্যাকচুয়ালি মূল কণিকা 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। স্থায়ী কণিকা
অস্থায়ী কণিকা, আর এখানে কম্পোজিট। অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব স্থায়ী কণিকাগুলো নিয়ে কেমিস্ট্রিতে। অস্থায়ী কণিকা খুব একটা আলোচনা হবে না, শুধু মেসনটা নিয়ে আলোচনা হতে পারে, আর কম্পোজিট নিয়ে তো কথাই নেই, কম্পোজিট কণিকা নিয়ে আলোচনাই নেই, ঠিক আছে। তাহলে এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারতা যে মূল কণিকা কাকে বলে। পরমাণু সমূহকে বিভিন্নভাবে ভাঙলে যেসব কণিকা, ক্ষুদ্রতম যে কণিকাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে একেবারে ক্ষুদ্রতম কণিকা। সেগুলো হচ্ছে 3 প্রকার, যেমন স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা। তাহলে পরমাণুকে ভাঙলে যে কণিকাগুলো, পরমাণুকে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে সেগুলো হচ্ছে মূল কণিকা, ঠিক আছে। মূল কণিকা কে কে? তাহলে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা। ওকে, স্থায়ী কণিকা কে কে আছে? এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই নিউট্রনকে প্রকাশ করা হয় এইভাবে, আর প্রোটনকে p11 আর ইলেকট্রনকে -10। ওকে, আর অস্থায়ী কণিকার কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই, অনেক সময় এক্সামে আসে এমসিকিউতে। যেমন হচ্ছে তোমার পাইওন, মিউন, তারপর নিউট্রনো মেসন, নিউট্রনো মেসন। মেসন পার্টিকেল খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পরমাণুর জন্য মেসন পার্টিকেল খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মেসন দিয়ে আমরা আবার ব্যাখ্যা করব পরমাণু নিউক্লিয়াস কেন স্থিতিশীল, ঠিক আছে। সেগুলো সময় আসুক, সবগুলো করানো হবে। তাহলে আজকে আমি স্থায়ী কণিকা, এই স্থায়ী কণিকা আমি ডিটেলস আলোচনা করব। স্থায়ী কণিকা তাহলে কে কে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ওকে, তাহলে আসি যে তোমার ইলেকট্রন, দেখো এই, তাহলে আবিষ্কার করছে কে? এখন আবিষ্কার করছে তোমার আবিষ্কারক জে জে থমসন স্যার, জে থমসন। ঠিক আছে, আর নামকরণ কে করে? নামকরণ করে জে স্টোনি, ঠিক আছে। তাহলে এখন আমরা জানবো যে ইলেকট্রনের ভর কত। এখন শোনো, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর তোমার মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনের ভর তোমার 9.11 ইন্টু 10 কত? -31 কেজি। এটা এসআই ইউনিটে, ঠিক আছে। এসআই ইউনিটে তোমার হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 -31 কেজি। এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে কি হবে? এর সাথে 10³ গুণ করব, তাহলে কি হবে? গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক সময় যদি এটা না মনে থাকে, তোমরা ক্যালকুলেটর এমএস ক্যালকুলেটর যেটা আমি দেখাচ্ছি, কনস্ট সাথে 03 চাপবা, ইকুয়াল চাপবা, দেখবা যে তোমার এসআই এককে মান দিয়ে দিবে, ঠিক আছে। অন করলাম ক্যালকুলেটর, তারপর কনস্ট 03, তাহলে 9.1, দেখো 9.1 লেখা আছে যে কনস্ট আমি 03 চাপছি, তাহলে 9.109 ইন্টু 10 কত? -31। এটা কি? এটা হচ্ছে কেজিতে আছে, সেটাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে? গ্রামে পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এটা 9.11 ইন্টু 10 কত? -28 গ্রাম লেখা যায়, ঠিক আছে। তাহলে তোমাদের বললাম যে ইলেকট্রনের ভর এটা মুখস্থ করবা, না হয় ক্যালকুলেটরে পেয়ে যাবা। কনস্ট 03 চাপবা, তাহলে এটা পেয়ে যাবা এসআই এককে। মনে রাখবা ক্যালকুলেটরে যতগুলো ভ্যালু দিবে সবগুলো এসআই ইউনিটে, কিন্তু আমাদের এগুলা করে নিতে হবে, ঠিক আছে। এখন ইলেকট্রনের চার্জ,
ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ হবেই, ঠিক আছে। 1.60 ইন্টু 10 বার কত -19 কুলম। ওকে, এটা এসআই ইউনিটে, ঠিক আছে। এই এসআই ইউনিট থেকে আমরা দুইটা ইউনিটে কেমিস্ট্রিতে অনেক সময় ম্যাথগুলো করি, যেমন ইএমইউ এককে আর ইএসইউ এককে, ইলেকট্রোমোটিভ ইউনিট আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে। এই তাহলে এই যে কুলম থেকে তুমি ইএসইউ এককে যদি যেতে চাও, তাহলে -1.60 ইন্টু 10⁻⁻19 ইন্টু 3 ইন্টু 10⁻9 গুণ করবা, তাহলে যেটা আসবে 4.8 -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ ইউনিটে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের চার্জ এসআই ইউনিটে তোমার ছিল এইটা 1.60 ইন্টু 10⁻19 কুলম, সেটাকে তুমি ইএসইউ ইউনিটে নিয়ে গেলা, তাহলে 3 ইন্টু 10⁻9 গুণ করলা, 9 গুণ করলে যা হবে 3 ইন্টু 10⁻9 গুণ করে যা হবে তাই হবে ইএসইউ ইউনিটে। ওকে, ইএসইউটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এটা কি? ইএমইউ, ইলেকট্রোমোটিভ ইউনিট। মনে রাখবা এটাকে 1.60 ইন্টু 10⁻19 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে ইএমইউ ইউনিটে যাবে -1.60 ইন্টু 10⁻20 ইএমইউ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন শুনো যে তোমরা এখন আমাকে কোশ্চেন করতে পারতা যে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ভরটা কিভাবে আসলো এবং ইলেকট্রনের চার্জটা কিভাবে আসলো, সেটা একটু দেখালে ভালো হয়, ঠিক আছে। এগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, ঠিক আছে। এই ইলেকট্রনের চার্জ, এখন ইলেকট্রনের চার্জ আর ইলেকট্রনের ভর নির্ণয় আমরা শিখব। ইলেকট্রনের ভর নির্ণয়, ইলেকট্রনের ভর নির্ণয়, ঠিক আছে। একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর, তাহলে তোমাকে E ডিভাইডেড বাই E বাই M করতে হবে। এই ক্যাথোড রশ্মির ওইখানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে E বাই M এর মান, M এর ভ্যালুটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে 1.758 ইন্টু 10⁻8 কুলম পার গ্রাম। ওকে, এই এখন তুমি ইলেকট্রনের চার্জের মান কত বসাও, 1.60 ইন্টু 10 কত -19, এবং E বাই M এর ভ্যালু কতটুকু 1.758 ইন্টু 10 কত 8। ক্যালকুলেশন করে দেখো, তুমি পাবা একটি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 কত -28 গ্রাম। ওকে, তাহলে ইলেকট্রনের ভর নির্ণয় আমরা শিখলাম। এখন আমরা ইলেকট্রনের চার্জ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। ইলেকট্রনের চার্জ নির্ণয়, ঠিক আছে। সাপোজ একযোজি আয়ন, যেমন সিলভার প্লাস কি? সিলভার প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোডে যায় একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে, ঠিক আছে। এই ধাতুতে পরিণত হলো, তাহলে যদি 1 মোল সিলভার প্লাস আয়ন নেই, 1 মোল সিলভার প্লাস আয়ন, তাহলে কি হবে? 1 মোল ইলেকট্রন আর কি হবে? 1 মোল সিলভার ধাতু জমা হবে, ঠিক আছে। এই তাহলে তোমার 1 মোল সিলভার প্লাস কি? 1 মোল সিলভার ধাতুতে রূপান্তরিত করতে 1 মোল ইলেকট্রনের প্রয়োজন। 1 মোল ইলেকট্রন ইকুয়াল টু লেখা যায় 1 ফ্যারাডে, ঠিক আছে। এই ক্যালকুলেটরে এর ভ্যালু পেয়ে যাবা তোমরা, কনস্ট 22, ঠিক আছে। তাহলে 1 মোল সিলভার প্লাস আয়নকে 1 মোল সিলভারে রূপান্তরিত করতে প্রয়োজনীয় চার্জ, 1 মোল সিলভার প্লাস আয়নকে সিলভার ধাতুতে রূপান্তরিত করতে 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। হ্যাঁ, এটা তোমরা সেকেন্ড ইয়ারের তড়িৎ রসায়নে পাবা ডিটেলস, হ্যাঁ, সেকেন্ড পেপারের তড়িৎ রসায়নে পাবা, ঠিক আছে। আপাতত শুধু এইটুকু মনে রাখো যে 1 মোল
সিলভার প্লাস বা একযোজি আয়নকে সিলভার ধাতুতে রূপান্তরিত করতে 1 মোল সিলভার প্লাস আয়নকে সিলভার ধাতুতে রূপান্তরিত করতে 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। তাহলে এর ভ্যালুটা 1 ফ্যারাডে ইকুয়াল টু এই 96,500 ধরা হয় 500 কুলম। বুঝতে পারছো? 96,500 কুলম। তাহলে তোমরা কনস্ট লিখে দিচ্ছি আমি, এটা ক্যালকুলেটর থেকে কিভাবে নিয়ে আসবা, কনস্ট 22 চাপবা, ঠিক আছে? তাহলে পেয়ে যাবা এই ভ্যালুটা, কনস্ট 22। দেখো 96,485 আসছে, 96,485। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 96,500 ধরে নিই। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমাদের রেডি হয়ে গেছে সবকিছু। এখন আমি হচ্ছে ইলেকট্রনের চার্জ নির্ণয় করব। এখন চার্জ কিউ ইকুয়াল টু এন ই, ঠিক আছে? এন হচ্ছে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা, আর চার্জ তোমরা পেয়ে গেলা 96,485 বা 96,500 ধরে নিলাম। আর অ্যাভোগাড্রো সংখ্যা কি 6.023 × 10⁻23 ইন্টু কি ই, এখান থেকে ই বের করে নাও। ই ইকুয়াল টু কি 96,500 বাই কি 6.023 ইন্টু 10⁻23 মান পেয়ে যাবা, ঠিক আছে? 1.60 ইন্টু 10⁻−19 পেয়ে যাবা। ওকে, শেষ করেন এটা। হ্যাঁ, প্রথম পর্ব ক্লাস আমার ছিল এই পর্যন্ত। হ্যাঁ, ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের চার্জ নির্ণয় করা পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। নেক্সট পর্বতে আসতেছি।